দশম শ্রেণীর পাঠ্য বহুরূপী গল্পটিতে আজকে আমি একটাই প্রশ্ন আলোচনা করছি। এই প্রশ্নটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক পরীক্ষাতেও যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি সিবিএসই বোর্ডেও এই টেক্সটটা পাঠ্য হিসেবে রয়েছে, সেখানেও কিন্তু এই প্রশ্নটা একইভাবে গুরুত্বপূর্ণ। এই লাইনটা ধরে কিন্তু এবারে মধ্যশিক্ষা পর্ষদের ক্ষেত্রে প্রশ্ন আসা খুব সম্ভাবনা রয়েছে। আমরা 23 সালে দেখেছিলাম শেষের পোর্শন থেকে একটা লাইন ধরে প্রশ্ন এসেছিল। 23 সালে এসেছিল 3 নম্বরের প্রশ্নে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। আর 22 সালে এসেছিল আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। তাহলে খুব কাছাকাছি পোর্শন থেকেই কিন্তু এই প্রশ্ন দুটো এসেছিল। তা এখানে এসেছিল 22 সালে কিন্তু 5 নম্বরের প্রশ্নে, আর 23 সালে 3 নম্বরের প্রশ্নে। তাহলে অল্টারনেটিভসে দেখতে গেলে এবারে কিন্তু আমাদের 5 নম্বরের প্রশ্নের জন্য বহুরূপী গল্পটা খুবই গুরুত্বপূর্ণ। তা 5 নাম্বার হোক 3 নাম্বার হোক, আমাদের এখানে আমরা প্রথমের দিকের পোর্শনটা থেকে ভালো করে তৈরি করে যাব। তা শেষের পোর্শন ধরেও কিন্তু আমাদের কোশ্চেন কিছু না কিছু ঘুরিয়ে ফিরিয়ে, মানে উত্তর হয়তো একই আসবে কিন্তু লাইন অন্যভাবে অন্য জায়গা থেকেও তুলে দিতে পারে। তা এইখানে আজকে আমি একটা প্রশ্নই আলোচনা করছি। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় কিন্তু এবারে আসতেই পারে, মানে 24 সালের মাধ্যমিক পরীক্ষায় মানে খুব সম্ভাবনা আছে প্রশ্নটা আসার। আর এই প্রশ্নটা তৈরি করলে কিন্তু এর সঙ্গে তোমাদের আরও একটি প্রশ্ন তৈরি হয়ে যাবে। তা দেখো, প্রশ্নটা রয়েছে, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো। আমরা বহুরূপী গল্পটিতে দেখি কেন্দ্রীয় চরিত্র হচ্ছেন হরিদা। কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা আবর্তিত হয়েছে হরিদাকে নিয়ে। তাই পুরো কাহিনীরই আদ্যপ্রান্ত থেকে আমরা হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় পাই। একদম শুরু থেকে শেষ পর্যন্তই কিন্তু তার নাটকীয় বৈচিত্র্যের ঘটনা এখানে লিপিবদ্ধ হয়েছে। তা হরিদার জীবনটা সত্যি ছিল খুবই বর্ণময়। বর্ণময় কেন না, এই কারণেই যে তিনি সব কিছুর মধ্যেই যেন খুব ভালোভাবে বাঁচেন। তার সব কিছুর মধ্যে যেটা রয়েছে তার জীবনে খুব যে সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর স্থান তা নয়, তবুও তিনি খুব ভালোভাবে আছেন, বেঁচে আছেন। তার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, কোনোভাবেই কোথাও কোনো কিছুতে তিনি আটকে যাচ্ছেন না, থেমে যাচ্ছেন না। সেই দিক থেকে হরিদার জীবনটা কিন্তু সত্যি বর্ণময়। তা যাদের জীবন বর্ণময় তাদের জীবনে কিন্তু সত্যি একটা বড় নাটকীয় বৈচিত্র্য থাকে। সেখানে ব্যক্তিগত জীবনেও যেমন থাকে, তার কর্মজীবনের ক্ষেত্রেও বা জীবিকার ক্ষেত্রেও একটা নাটকীয় বৈচিত্র্য ফুটে ওঠে। আর হরিদার ক্ষেত্রে যে জীবিকা, সেখানে তো নাটকীয় বৈচিত্র্যের একটা বড় ক্ষেত্র রয়েছে। তা হরিদার ব্যক্তিগত জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় পাই আমরা, দেখো একদম শুরুর পোর্শনেই যেখানে ছিল। অতি সংক্ষেপে এটা বলতে হবে যে তিনি গরিব ছিলেন ঠিকই, এবং তিনি ইচ্ছা করলেই খুব সহজেই একটা ছোটোখাটো হলেও কাজ জোগাড় করে তার জীবনটাকে মোটামুটি একটা সুনিশ্চয়তার মধ্যে আনতে পারতেন। কিন্তু ওই ঘড়ির কাঁটা ধরে একটা একঘেয়ে কর্মজীবনের মধ্যে প্রবেশ করার মতো হরিদার কোনো মানসিকতা ছিল না। হরিদার কাছে অভাবটা মেনে নেওয়ার কোনো আপত্তি ছিল না, কিন্তু আপত্তি ছিল ঘোরতর একঘেয়ে কর্মব্যস্ত জীবনের মধ্যে নিজেকে আটকে ফেলায়। তাহলে এটা হচ্ছে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য। এরপরে আমরা তার কর্মজীবনের যে নাটকীয় বৈচিত্র্যের কথার মধ্যে গেলে বলবো যে পেশাগতভাবেও দেখা গেছে তিনি কখনো এই একদম প্রথম যে দৃষ্টান্ত ছিল, চকের বাসস্ট্যান্ডে তিনি উন্মাদ বা পাগলের ছদ্মবেশ ধারণ করে সবাইকে আতঙ্কিত করে তুলেছিলেন। এটা আমরা একদম প্রথমেই দৃষ্টান্তে পাই। এরপর একদিন তিনি এক রূপসী বাইজির ছদ্মবেশ ধারণ করে শহরের সবাইকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছিলেন। তারপরে কখনো তিনি বাউল, কাপালিক, বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, হ্যাটকোট প্যান্টলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব সেজে সকলকেই আশ্চর্যান্বিত করেছিলেন। আবার একবার তাকে দেখা গেছে কি করতে না, নকল পুলিশ সেজে তিনি কিছু ছাত্রকে আটকে রেখেছেন এবং মাস্টারমশাইয়ের কাছ থেকে ঘুষ নিতেও দ্বিধাবোধ করেননি। এখানেও তার একটা নাটকীয় বৈচিত্র্য ফুটে উঠেছে। এরপর আমরা কাহিনীর মধ্যে হরিদার সবচেয়ে বড় যে আকর্ষণ আমরা পেয়েছি, জগদীশ বাবুর বাড়িতে বিরাগীর ছদ্মবেশ ধারণ করে উপনীত হওয়া। সেখানে তার পোশাকের মধ্যে কি ছিল না, আদুর্গা
একটি ধবধবে সাদা উত্তরীয় আর পরনে একটি ছোট বহরের সাদা থান। মাথায় ফুরফুর করে উঠছিল শুকনো সাদা চুল, ধুলো মাখা হাত পা, কাঁধে একটা ঝোলা। তাহলে এই বিরাগীর ছদ্মবেশ, এই সমস্ত কিছুর মধ্যেই যেন একটা তার মানে বিভিন্ন ধরনের বহুরূপ ধারণ করার মধ্য দিয়ে যেন তার নাটকীয় বৈচিত্র্য ফুটে উঠেছে। তা যখন তিনি যে বহুরূপ ধারণ করেছেন তখন কিন্তু সেই বহুরূপে অনেকেই তাকে চিহ্নিত করতে পারেননি, অর্থাৎ হরিদা বলে পরিগণিত করতে পারেননি। তার মানে তার বহুরূপ ধারণ করায় বাহ্যিক সাজসজ্জায় যতটা পূর্ণতা ছিল, তেমনি অভিনয়ের মধ্যেও কিন্তু তিনি সেই সাজসজ্জাকে সুন্দরভাবে সকলের কাছে ফুটিয়ে তুলতে পারতেন। আমরা একদম কাহিনীর যেটা প্রধান ছদ্মবেশ এখানে পাই, যে জগদীশবাবুর বাড়িতে বিরাগীর ছদ্মবেশে যখন তিনি উপনীত হয়েছিলেন, সেখানে তিনি একজন প্রকৃত বিরাগীর মতোই দার্শনিকতায় ভরা কথাবার্তা, দৃষ্টিভঙ্গি, আচার আচরণ সবটাই তুলে ধরেছিলেন। ফলে কথক বা তার সঙ্গীরাও কিন্তু হরিদাকে, বিরাগের মধ্যে হরিদাকে চিনতে পারেননি। এমনকি জগদীশবাবু তো পারেননি। জগদীশবাবু মন্ত্রমুগ্ধ হয়ে তাকে প্রণামী দিতে চেয়েছেন, সেটাও কিন্তু তিনি হেলা ভরে উপেক্ষা করেছেন, হরিদা উপেক্ষা করেছেন। তবে কাহিনীর একদম শেষে গিয়ে আমরা কি দেখি না, হরিদা সেখানে তার কথোপতার বন্ধুদের কাছে উপস্থাপন করেছেন কি না, যে তিনি জগদীশবাবুর প্রণামী উপেক্ষা করেছেন ঠিকই, কিন্তু বহুরূপ ধারণ করার জন্য বকশিস আদায়টা তিনি করবেন বলে ভাবছেন। তাহলে একটা মানুষ অর্থাৎ হরিদা যে তার বহুরূপ ধারণ করার মধ্য দিয়েও জীবনটাকে বেশ একটা স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পারতেন, কিন্তু তার পথ খোলা থাকা সত্ত্বেও সে পথে তিনি পা বাড়াননি। তিনি জীবনের যে দারিদ্রতা বা অভাব, সেটাকেই তিনি যথার্থ বলে মনে করেছেন। তার জন্য তিনি কোনোভাবেই তার মধ্যে যে একজন শিল্পী সত্তা রয়েছে, তার অভিনয়ের যে একটা সার্থকতা রয়েছে, সেটাকে কখনোই তিনি ক্ষুণ্ণ করতে চাননি। এখানেই তার নাটকীয় বৈচিত্র্য। তাহলে পুরো কাহিনীর মধ্যেই কিন্তু উত্তরটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এভাবে তোমাদের প্রথমে তার ব্যক্তিগত জীবনের নাটকীয় বৈচিত্র্য আর পেশাগত জীবন অর্থাৎ তার বহুরূপ ধারণের মধ্য দিয়ে তার যে নাটকীয় বৈচিত্র্য ফুটে উঠেছে, সেটা বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, এরপরে আমি আরও দুটো তিনটে বড় প্রশ্ন আলোচনা করব। তোমাদের কিন্তু এর থেকে রচনাধর্মী প্রশ্নই আসার খুব সম্ভাবনা রয়েছে।